আসসালামু আলাইকুম। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা কিছুক্ষণ উপন্যাস। সেলুন কারের বাতি জ্বলে উঠেতে এক সঙ্গে সবাই হই করে উঠলো। যমুনা হাত তালি দিতে, যমুনা দেখা দেখি অন্যরাও হাত তালি দিতে। ব্যান্ডের একজন অতি দ্রুত ড্রামে কয়েকটা বাড়ি দিল। বিপুল হাত তালির ভেতর বদরুল ঢুকলো। সেলুন কারের হঠাৎ যেন বজ্রপাত হলো। আশরাফে মার পাশে বসে আছে। সাজেদা শান্ত দেখে বোঝার উপায় নেই যে কিছুক্ষণ আগেও কেঁদে বুক বাঁচিয়েছেন তিনি। হটপট খুলে খাবার বের করেছেন। পেপার প্লেট, ন্যাপকিন বের হয়েছে, আচারের কৌটা, কাঁচামরিচ। আয়োজনে কোনো খুঁত নেই। একটা কাসুন্দির শিশিরও দেখা যাচ্ছে। সাদেরা বললেন, বৌমা আবার কোথায় গেল? ঘরের বউ হুটহাট করে বেড়াতে বের হওয়া আমার পছন্দ নয়। বউকে ডেকে আন। আচ্ছা বলল, মা তুমি বৌমা পেলে কোথায়? তিস্তারা এই ট্রেনের একজন যাত্রী। কিছুক্ষণ আগে তার সঙ্গে তোমার পরিচয় হয়েছে। আমার সঙ্গে ফাজলামি করবি না। তোকে যা বলছি কর, বৌমাকে ডেকে নিয়ে আয়। মা তুমি কি সত্যি ভাবছো সে তোমার বৌমা, নাকি ইচ্ছে করে একটা নাটক করতো? তারেদা বললেন, কত বড় সাহস, তুই এইভাবে আমার সঙ্গে কথা বলছিস? আমি আমার বৌমাকে চিনব না? মা তোমাকে 2টা ট্যাবলেট দিচ্ছি, ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ো, তোমার ঘুম দরকার। আমার সঙ্গে ডাক্তারি ফলাতে ফেল ফেল করা ডাক্তার মানে? নকল করে ধরা পড়লি মনে নাই? প্রিন্সিপাল তোকে বের করে দিল। মা তুমি এসব কি বলছো? তুমি আমাকে দিয়ে প্রিন্সিপালের পায়ে তুই আমাকে দিয়ে প্রিন্সিপালের পায়ে ধরালি। একজন মানুষের সামনে কতটা নিচু তুই আমাকে করালি, বদমাইশ ছেলে। মা তোমার অবস্থা তো খুবই কাহিল। কি গল্প পাচ্ছ? এরকম গল্প তোমার মাথায় আসছে কেন? আমি 2টা সাবজেক্টে হাইয়েস্ট পাওয়া, গোল্ড মেডেল তোমার গলায় পরিয়ে দিয়েছিলাম, মনে নাই? মনে আছে। তাহলে এসব কি বলতো? আর বলবো না। মাথা কি ঠিক হয়েছে? হা কর, মুখে বাদ দিয়ে দেই। আশরাফ হা করলো। সাদেদা ছেলের মুখে ভাত তুলে দিতে দিতে বললেন, আর তুই আমার হাতে খাবি? তোর হাত নোংরা করার দরকার নেই। আশরাফ কিছু বলল না। সাদেদা বললেন, তুই মাঝে মাঝে হেমন গাধার মতন কাজ করছিস। গাধার মতন কাজ কি করলাম? বৌমাকে নিয়ে প্রথম রাত্রি তোরা দুজন যাবি এক কামরায়, আমি যাবো আলাদা। তা না 3জনে এক সঙ্গে যাচ্ছি। বেচারি মনটা তো এই জন্যই খারাপ করেছে। একটু পর পর তোর খুঁজে যাচ্ছে। ওর মনের ভাব আমি পরিষ্কার বুঝতে পারলে তো ভালো। মা আমাকে আর খাইয়ে দিতে হবে না, যথেষ্ট হয়েছে, এখন তুমি খাও। তোর কি মাথা খারাপ হয়ে গেল? বৌমাকে রেখে আমি খেয়ে ফেললে সে কি মনে করবে? বাপ নেই মা নেই, একটা মেয়ে, স্নেহের কাঙাল। আশরাফ বিড়বিড় করে বলল, মহা বিপদ। তাদেরা বললেন, খাওয়া শেষ করে তুই বৌমাকে খুঁজে আনবি, আমি কামরা ছেড়ে দেব, তোরা দুজন এখানে ঘুমাবি। আদর ভালোবাসা করতে চাইলে করবি। হুট করে আমি তোদের কামরায় ঢুকবো এরকম ভুলেও মনে করবি না। এই বুদ্ধি আমার আছে। অবশ্যই সেই বুদ্ধি তোমার আছে। ভাত চাবাচ্ছিস না কেন? মুখে দিচ্ছি আর করে গিলে ফেলতিস। ভালো করে চাবাতে হবে না। আচার খাবি? একটু আচার দেয়। আচার বিড়বিড় করে বলল, ও গড, ও গড।
তিস্তারা রচিত সাহেবের পাশে বসে আছে, তার চোখ জ্বলতে আগ্রহ নিয়ে কথা শুনতে। বিজ্ঞানের অতি জটিল সব বিষয় এই মানুষ এত সহজে কিভাবে বলতে বুঝতে পারছে না। তার কাছে এখন মনে হচ্ছে পৃথিবীতে জটিল বলে কিছু নেই। রচিত সাহেব বললেন, মা আমাকে তুমি বলো, একটা আপেল 3 ডাইমেনশনাল বডি না? এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে না? তিস্তা বলল, জি অবশ্যই। রচিত সাহেব বললেন, আপেলের খোসাটা কিন্তু ডাইমেনশনাল। আপেলের খোসার আছে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ। তিস্তা বলল, জি চাচা। রশিদ সাহেব বললেন, তুমি কি এখন বুঝতে পারছো একটা থ্রি ডাইমেনশনাল বস্তুকে একটি 2 ডাইমেনশনাল বস্তু ঘিরে রেখেছে? জি। এটা যে সম্ভব তা নিশ্চয়ই বুঝতে পারছি। রশিদ সাহেব সামান্য ঝুঁকে এসে বললেন, একই লজিকে আমি যদি বলি 3 ডাইমেনশনাল কোন বস্তু দিয়ে 4 ডাইমেনশনাল জগৎ আটকে রাখা সম্ভব, তাহলে কি বিশ্বাস করবে? তিস্তা বিস্মিত করাই বলল, বিশ্বাস করাই তো উচিত। রশিদ সাহেব বললেন, তোমার কাছে কোনো কিছু যদি অস্পষ্ট মনে হয় আমাকে বলবে। বিজ্ঞান অস্পষ্টতা পছন্দ করে না, যদিও হারার সায়েন্স পুরোটাই অস্পষ্ট। শুনছিলেন হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস। কেন? হারার সায়েন্স এন্ড বিগ ব্যাং আগে কি হতে বলতে পারছে না, সময় কি সুষ্ঠুভাবে বলতে পারছে না, অতীত এবং ভবিষ্যৎ কি বলতে পারছে না। হারার সায়েন্স হঠাৎ বলতে হলগ্রাফিক ইউনিভার্সের কথা শুনছো না? বলবো, অবশ্যই বলবেন। মূল ডিসকাশন থেকে আমি কিন্তু সরে যাব। মূল ডিসকাশন পরে যাবে। হলোগ্রাফিক ইউনিভার্সটা কি আগে বলুন। রশিদ সাহেব বললেন, এই হাইপোথিসিসের বৃত্তভ্রান্ত একটা হলোগ্রাম ছাড়া আর কিছুই না। খোলা দরজায় বসির মাথা বের করে বলল, বিরাট এক সমস্যা হয়েছে আপা, আপনি কি ডাক্তার? তিস্তা বলল, না তো, আশরাফ সাহেব ডাক্তার। বসির বলল, একজন মহিলা ডাক্তার দরকার। 5 নম্বর কেবিনে এক মহিলার ডেলিভারি পেইন শুরু হয়েছে। উনার হাজবেন্ড মাওলানা, উনি লেডি ডাক্তার ছাড়া তার স্ত্রীকে দেখাবেন না। আমি পুরো ট্রেনে খুঁজে এসেছি, কোনো লেডি ডাক্তার নেই। রশিদ সাহেব বললেন, ডাক্তারের আবার পুরুষ মহিলা কি? ডাক্তার হলো ডাক্তার। আমি মাওলানার সঙ্গে কথা বলি, উনাকে বুঝিয়ে বলি। বসির বলল, উনি বুঝ মানার লোক না স্যার, কঠিন মাওলানা। রশিদ সাহেব বললেন, নিশ্চয় কেউ তাকে ঠিক মতো লজিক দিতে পারেনি। মানুষ এমন ভাব তৈরি যে তাকে লজিকের ক্ষেত্রে স্যালেন্ডার করতেই হয়। উনি যেমন কঠিন মাওলানা, আমিও কঠিন তার্কিক। এই কেমনে? বতির বলল, আপনার কথা উনাকে বলে দেখি উনি কথা শুনতে রাজি হন কিনা। রশিদ সাহেব উঠে দাঁড়াতে ইন্টারমিডিয়েট কারোর বললেন, ইমিডিয়েটলি কারোর প্রয়োজন দেখছি না, আমি সরাসরি কথা বলবো, তুমি আমাকে নিয়ে চলো। তিস্তা বলল, চাচা আমিও আছি, আমি আপনার লজিক শুনবো। রশিদ সাহেব বললেন, এসো।
মাওলানা কামরার বাইরে দাঁড়িয়ে আছেন, তার কপালে ঘাম, তবে চোখ মুখ কঠিন। তার একটা হাত পাঞ্জাবির পকেটে ঢুকানো, মনে হচ্ছে ওই হাতে তসবি। কেবিনের দরজা বন্ধ, নারী কণ্ঠে চাপা কাতরানি শোনা যাচ্ছে। রশিদ উদ্দিন এগিয়ে গেলেন, তীরতারা গেল তার পিছু পিছু। মাওলানা বুরুকুটকে তাকালে, রশিদ সাহেব বললেন, আসসালাম আলাইকুম। মাওলানা তিতাল গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম। রশিদ উদ্দিন বললেন, আপনার স্ত্রী লেবার পেইন্ট শুরু হয়েছে বলে শুনেছি, এটাই তো আপনাদের প্রথম সন্তান? জি। ছেলে না মেয়ে? কি করে বলবো, সন্তান তো এখনো হয় নাই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আগে ভাগে জানার ব্যবস্থা আছে। মাওলানা বললেন, আল্লাহ পাক যদি চাইতেন আমরা আগে ভাগে জানি, তাহলে মেয়েদের পেটের চামড়া পাতলা কাচের মতো বানাতেন, আমরা পেটের ভিতরে সন্তান দেখতে পেতাম। রশিদ উদ্দিন বললেন, আল্লাহ পাক মানুষকে ক্ষমতা দিয়েছেন যেন সে অজানাকে জানতে পারে, সূরা আল ইমরানে আছে। মাওলানা বললেন, জনাব, আমি আপনার সঙ্গে তর্কে যাব না। আমি বুঝতে পারছি আপনি তর্কে আমাকে পরাস্ত করার আনন্দ পেতে চান। আনন্দ আপনাকে দিতাম, আগেই পরাজয় মানতাম। রশিদ উদ্দিন বললেন, একজন পুরুষ ডাক্তার আমাদের সঙ্গে আছে, আমি আমার স্ত্রীর পর্দা নষ্ট করব না। কোনো পুরুষ ডাক্তার তাকে দেখাবো না। আপনার সিদ্ধান্তের কারণে আপনার স্ত্রী বা সন্তানের সমূহ ক্ষতি কিন্তু হতে পারে। দুর্ঘটনা ঘটে তারাই তো মারাও যেতে পারে। যদি মারা যায় তাহলে বুঝতে হবে আল্লাহ পাক তাদের আয়ু দেন নাই। জনাব, আপনার সঙ্গে আর বাক্যলাপ করবো না। গোত্তা কি নিবেন না? আমার মন অস্থির, তর্ক করার মতন অবস্থায় আমি নাই। মাওলানা কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দিলেন। তিস্তারা বলল, চাচাজি, উনি কোনো লজিক শুনবেন না। রশিদ উদ্দিন বললেন, এরকম হয় এমনি? এই মাওলানা নিশ্চয় লজিকের কারণে অনেকবার আহত হয়েছেন, যে কারণে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বড় বড় বিজ্ঞানীদের মধ্যেও এই জিনিস দেখা যায়। অন্য বিজ্ঞানীদের লজিক যাতে শুনতে না হয়, তার জন্য নিজের লজিক থেকে সরে যান। তিস্তা বলল, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? রশিদ উদ্দিন বললেন, আমি দাঁড়িয়ে থাকবো ও মাওলানা আবার যখন বের হবেন তাকে আবার ধরবো। ভালো কথা। তোমার কাছে কি কোনো কয়েন আছে? কেন বলুন তো, তোমাকে একটা ম্যাজিক দেখাবো। এখনই দেখাবেন? এখানেই? হয় নট। তারা হ্যান্ডব্যাগ খুঁজে কোনো কয়েন পেল না। রশিদ উদ্দিন বললেন, কারোর কাছ থেকে খুঁজে একটা কয়েন নিয়ে এসো তো। বিস্মিত তিস্তা কয়েনের খোঁজে বের হলো। মানুষটা কি পাগল? এই অবস্থায় কেউ ম্যাজিক দেখানোর কয়েন খোঁজে? বেশিরভাগ বিখ্যাত মানুষ এনথেটিক। এই এনথেটিকের কথাটা সত্যি আর কতটা ভান আমি আর 10টা স্বাভাবিক মানুষের মতো না, আমি আলাদা, আমি অন্যরকম, এই ধারণা বিখ্যাত মানুষেরাই দিতে চেষ্টা করে। সাধারণ মানুষের এই সব নিয়ে মাথা ব্যথা নেই। যা আমি তাই, টেক মি অর লেভ মি। তিস্তারা তিস্তা চমকে দাঁড়ালো। ডাক্তার আশরাফ, তার মুখ চিন্তিত, তিস্তা বিস্মিত। এই ভদ্রলোক এত সহজে তাকে তিস্তারা ডাকতে যেন সে তার ঘরের বউ, তার ঘরের কেউ। আশরাফ বলল, আমার মায়ের মাথা পুরোপুরি গেছে। ব্রেইনের নিউরেলস কানেকশনের 40% মনে হয় অফ হয়ে গেছে। পরিচিত জগৎ সম্পর্কে
যেখানে ইনফরমেশন থাকে সেখানে মনে হয় একটা অ্যাবক্স হয়ে গেছে। আপনাকে চিনতে পারছেন না? আমাকে এখনো চিনতে পারতেন, তবে কিছুক্ষণ পরে মনে হয় চিনতে পারবেন না। তিতা বলল, কিছু মনে করবেন না, আপনাকে কিন্তু খুশি খুশি লাগছে। আশরাফ বলল, ঠিক ধরেছেন, বিচিত্র কারণেই আমি ফান্ড পাচ্ছি। কেন পাচ্ছি নিজেও জানি না। তিতা বলল, আমি জানি। আশরাফ বিস্মিত হয়ে বলল, আপনি কিভাবে জানবেন? তিতা কঠিন গলায় বলল, আপনার মা আমাকে বৌমা বৌমা ডাকতে। এই বিষয়টাতে আপনি ফান পাচ্ছেন। যে কোনো মেয়েকে স্ত্রী হিসেবে কল্পনা করতে ছেলেরা ভালোবাসে এবং ফান পায়। আশরাফ বলল, আর মেয়েরা কিতে ফান পায়? মেয়েরা বিয়ের আগে কোনো পুরুষকেই স্বামী ভেবে ফান পায় না। তার প্রেমিককেও বিয়ের আগ মুহূর্তে পর্যন্ত স্বামী ভাবে না। আপনার চেহারা দেখেই বুঝতে পারছি আপনি যুক্তি খোঁজার চেষ্টা করছেন। কথা আপনার সঙ্গে কথা কাটাকাটি খেলার শখ এই মুহূর্তে হচ্ছে না। আপনার কাছে যদি কয়েন থাকে আমাকে একটা কয়েন দিন। কয়েন দিয়ে কি করবেন? ম্যাজিক দেখবো। রশিদ সাহেব ম্যাজিক দেখাবেন। আশরাফ কয়েন বের করতে করতে ক্ষীণ স্বরে বলল, আমার মা আপনাকে ছাড়া ডিনার করবেন না। তিতা বলল, না করলে নাই, একজন অসুস্থ মানুষ, তো তাদের দিকটা দেখবেন না? আমিও অসুস্থ। রচিত সাহেব কয়েন হাতে নিতে নিতে বললেন, তিতা মন দিয়ে দেখো কি করতে। কয়েনটা কোন হাতে? ডান হাতে। এখন কোন হাতে নিয়েছি? বাম হাতে। রচিতে বাম হাত খুলে দেখালেন বাম হাত শূন্য। তিতারা কয়েনটা ডান হাতে। তিতা বলল, কয়েনটা ডান হাতেই আছে। আপনি ভঙ্গি করতেন কয়েনটা বাম হাতে নিয়েছেন, আসলে নেননি। তোমার ধারণা কয়েনটা ডান হাতে? জি। রচিত ডান হাত খুলে দেখালেন সেখানে কয়েন নেই। দু হাতে কোথাও ও নেই, দুইটা হাতই খালি। তিতারা বলল, কয়েন গেল কোথায়? রচিত সাহেব বললেন, আমার তো একই প্রশ্ন, কয়েন গেল কোথায়? এরকম দল দেন তো একটা বস্তু তো উধাও হয়ে যেতে পারে না, তাই না? তিতারা হ্যাঁ সূচক মাথা নাড়ল। কয়েন অদৃশ্য করার খেলাতে আগে অনেকবার দেখেছে, এরকম কখনো দেখেনি। রচিত সাহেব বললেন, কয়েন ভ্যানিসের ম্যাজিকটা শেখায় আমার একটা বড় লাভ হয়েছে। পদার্থবিদ বন্ধুদের খেলাটা দেখাতে পারবো, তারা সম্পূর্ণ ভিন্ন কারণে মজা পাবে। ভিন্ন কারণটা শুনবে? শুনবো। আগ্রহ নিয়ে শুনবে নাকি শুনতে হয় বলে শুনবে? আগ্রহ নিয়ে শুনবো চাচা। আমি নিজেও ফিজিক্সের ছাত্রী। অতীতে বলেন, পদার্থবিদ্যা জগৎ সম্পর্কে হাইপোথিসিস, জগতের নিয়ম সম্পর্কে হাইপোথিসিস দ্বারা করান বিপুল উৎসাহে তারা অগ্রসর হন। ম্যাথমেটিক্সের মডেল তৈরি হয়, তখন আমাদেরও ডাক পড়ে, কারণ বেশিরভাগ পদার্থবিদ অঙ্কে দুর্বল। তোমাদের আইনস্টাইনের ক্ষেত্রেও এটা সত্যি। যাই হোক, মূল কথায় ফিরে যাই। মনে করো পদার্থবিদ একটি সূত্র দাঁড় করালেন, y=b সি প্লাস এম প্লাস n টু দি পাওয়ার 2। y হলো বি সি এম এবং এন এর ফাংশন। সব ঠিক মতন চলতে হঠাৎ এক সময় নজরে আসবে এম অদৃশ্য। শুরুতে এম ছাড়া সূত্র কাজ করছে না, মাঝখানে এম থাকলে সূত্র কাজ করছে না। বুঝতে পারছো কি বলছি? বুঝতে পারছি।
রতিব সাহেব বললেন, তোমার কাছে কি মনে হচ্ছে না গড পদার্থবিদদের সামান্য ম্যাজিক দেখালেন? হঠাৎ এম অদৃশ্য করে দিলেন মনে হচ্ছে। আরেকটা জিনিস কি মনে হচ্ছে গড এম কে অদৃশ্য করে দেননি, লুকিয়ে রেখেছেন এমন এক সাধারণ জায়গায় লুকিয়েছেন যে আমাদের চোখে পড়তে না। চিত্তারা বলল, আপনি শিক্ষক হিসেবে নিশ্চয়ই খুব ভালো। রশিদ সাহেব বললেন, খুব ভালো না, মোটামুটি ভালো। তো তুমি কি মাওলানা সাহেবের স্ত্রী কান্নানি শুনতে পাচ্ছি? খুব খারাপ লাগছে না? লাগছে। অঙ্ক হতে যুক্তি। আমি অঙ্কের গ্রেন্ট, তাই আমি যদি মাওলানা সাহেবকে যুক্তিতে পরাস্ত করতে না পারি তাহলে শিক্ষক হিসেবে আমি দুর্বল শিক্ষক। চিত্রা বলল, ওনাকে তো যুক্তি শুনতে হবে, যুক্তি না শুনলে আপনি তাকে পরাস্ত করবেন কিভাবে? রশিদ সাহেব বললেন, ছাত্র আমার কথাই শুনতে চাচ্ছে না, এটাও কি শিক্ষক হিসেবে আমার ব্যর্থতা না? চিত্রা বলল, উনি তো আপনার ছাত্র না। রশিদ সাহেব বললেন, একজন শিক্ষকের কাছে সবাই ছাত্র। মাওলানা সাহেবের স্ত্রী আফিয়ার 35 সপ্তাহ মাত্র চলতে, শিশু 40 সপ্তাহ মায়ের পেটে থেকে বড় হবে। এই 40 সপ্তাহতে তার জগতে দিনের মতো বড় হবে। সব শেষে তৈরি হবে তার ফুসফুস। ফুসফুস তৈরি হয়ে যাবার পরে শিশু সিগন্যাল পাঠাবে মায়ের শরীরে, এবং মায়ের শরীরে আমি এখন তৈরি, পৃথিবী দেখব। আমাকে বন্দিত্ব থেকে মুক্তি দাও। মায়ের পেট, মায়ের শরীর ব্যবস্থা নেবেন। এখানে কোনো একটা সমস্যা হচ্ছে। সময়ের আগেই শিশু বন্দিত্ব থেকে মুক্তি থাকতে। আফিয়া বলল, পানি ভাঙতে। পানি? মাওলানা বললেন, আল্লাহর নাম নাও। আফিয়া বলল, ডাক্তার লাগবে? ডাক্তার? মাওলানা বললেন, আমি খোঁজ নিয়েছি, ট্রেনে লেডি ডাক্তার নেই। আমি মরে যাব কি? আমি মরে যাব নাকি? আহারে, এমনি চিৎকার করছো কেন? মেয়েদের গলার স্বর বাইরে পুরুষদের শোনা ঠিক না, পর্দা বরখেলাপ হয়। আপিয়া গংরাতে বলল, বলে গেলাম, আমি বলে গেলাম, বাগো আমি বলে গেলাম। মাওলানা বিরক্ত গলায় বললেন, আল্লাহর নাম নাও। মা মা করছো কেন? এখানে যা করার আল্লাহ পাক করবেন, তোমার মা কি করবেন? আপনি সামনে থেকে যান, কোনো একজন মহিলাকে ডাকেন, যে কোনো মহিলা, আমার সন্তান বেদ হয়ে আসতেছে, আমি বুঝতেছি। মাগো, তুমি কোথায় মা? মাওলানা দরজা খুলে বের হয়েই দেখলেন দরজা বাইরে তিত্তা এবং রশিদ সাহেব। মাওলানা বুড়ো কুতকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিত্তাকে বললেন, আপনি একটু ভেতরে যাবেন? তিত্তা বলল, আমি ভেতরে গিয়ে কি করব? ওনার দরকার একজন ডাক্তার। আমাদের সঙ্গে ডাক্তার আছে, উনাকে ডেকে নিয়ে আসছি। মাওলানা বললেন, পুরুষ ডাক্তার আমি দেখাবো না, অসম্ভব, কোনোদিনও না। তিত্তা বলল, আমি ভেতরে যাচ্ছি। বোকার মতো বসে থাকা তারা আমি কিছু করতে পারবো না। তিত্তা ঢুকে গেল। রশিদউদ্দিন সিগারেটের প্যাকেট বের করে বলল, সিগারেট খাবেন? এতে টেনশন কিছু কমবে, নিকোটিনের নার্ভ সুদিং ক্ষমতা আছে। আমি ধূমপান করি না। গুড, ভেরি গুড। আমি আপনার 2 মিনিট সময় নিতে পারি। 2 মিনিটে আমি আপনাকে একটা গল্প বলবো। গল্প শেষ করে আমি চলে যাব। আপনাকে আর বিরক্ত করব না। আমার হাত থেকে বাঁচার জন্য আপনি আমাকে 2 মিনিট সময় দিন। মাওলানা কঠিন গলায় বললেন, আপনাকে 2 মিনিট সময় দিলাম।
রতিব সাহেব আপনি গল্প শুরু করলেন, দেশে একবার বন্যা শুরু হয়েছে, ঘর বাড়ি সব ডুবে যাচ্ছে, উদ্ধারকারী এই লোকজন নৌকা নিয়ে এসেছে, সবাই নৌকায় উঠে আশ্রয় কেন্দ্রে চলে গেলেন। এমনি এইকে মাওলানা শুধু গেলেন না, উনি আল্লাহর ভক্ত মানুষ, উনি বললেন আল্লাহর উপর আমার ভরসা, আল্লাহ পাক ব্যবস্থা করবেন। বন্যার পানি ঘরের চাল পর্যন্ত উঠলো, মাওলানা চালে উঠে বসলেন, তখন উদ্ধারকারী লঞ্চ এলো। মাওলানা লঞ্চে উঠলেন না, ওনার এক কথা আল্লাহ পাক ব্যবস্থা করুন। বন্যার পানি আরো বাড়লো, মাওলানা বুক পর্যন্ত উঠলো এলো। ওই উদ্ধারকারী হেলিকপ্টার, মাওলানা তাতেও উঠলেন না, হেলিকপ্টার ফিরে গেল, পানিতে ডুবে মাওলানা মারা গেলেন। মৃত্যুর পর আল্লাহকে গভীর আফসোসের সঙ্গে বলবেন, আমি সারা জীবন একে নিশ্চয়তা ভাবে আপনাকে ডেকেছি, আপনার উপর ভরসা করেছি, আর আজ আমাকে কিনা ডুবে মরতে হলো, কোনো সাহায্য আপনার কাছ থেকে এলো না। আল্লাহ বললেন, তোমাকে সাহায্য করার জন্য আমি 3বার ব্যবস্থা করেছি। একবার নৌকা পাঠানো হয়েছে, তারপর গেল লঞ্চ, সর্বশেষ হেলিকপ্টারও পাঠালাম। বলো আর কি করতে পারতাম? আমার গল্প শেষ, আমি এখন বিদায় নেব। মাওলানা বললেন, আপনার গল্পটা সুন্দর গল্প, কিন্তু গল্পই না, আল্লাহ পাক ইচ্ছা করলে বন্যার পানি নামিয়ে দিতে পারতেন। রশিদ উদ্দিন বললেন, তা অবশ্যই পারতেন, তিনি আপনার সন্তানের ব্যাপারে ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু মাওলানা সাহেব, আপনি কি একটা হাদিস জানেন? এই হাদিস অনুযায়ী আল্লাহ পাক বলেছেন, তুমি যখন রোগাগ্রস্ত হবে তখন একজন ভালো চিকিৎসকের কাছে যাবে, সেই সঙ্গে রোগ মুক্তির প্রার্থনা করবে। মাওলানা বললেন, আমি এই হাদিসের কথা জানি না। রশিদ উদ্দিন বললেন, আমি জানি, আমার কথা বিশ্বাস করতে পারেন, আমার প্রাথমিক পড়াশোনা মাদ্রাসায়। আপনি আমার কথা শুনুন, আমি ডাক্তার ছেলেটিকে ডাকিতে, আপনার স্ত্রীকে বাস অবরোধ করে কামরায় ঢুকুক, মা ডাকলেই বা অয়দা। রশিদ উদ্দিন বললেন, তাও ঠিক, কোরআন শরীফে এই আছে, পালক পুত্র পুত্র নয়। তারপরেও এই ডাক্তারের কল্যাণে হয়তো আপনার সন্তান তার মায়ের মাকে মা ডাকবে, জগতের মধুরতম শব্দ আপনার স্ত্রী শুনবে। মাওলানা বললেন, ওই ডাক্তার ছেলে গলা পর্যন্ত মদ খেতে, তার মুখ দিয়ে ভক ভক করে মদের গন্ধ আসছে, ওই গন্ধ আমি চিনি। কিন্তু মনে করবেন না জনাব, আপনিও মদ খেয়েছেন। রশিদুদ্দিন হঠাৎ গলায় বললেন, কথা সত্য, মদ খাওয়ার ডাক্তারের শরীর এবং মন অত্যন্ত অসুচি হয়েছে, তার বিদ্যা কিন্তু হয়নি। রশিদ উদ্দিনের কথা শেষ হবার আগেই তীরটা কামরা থেকে বের হলো, উত্তেজিত গলায় বলল, ডাক্তার কোথায়? বাচ্চা বের হচ্ছে, বাচ্চা বের হচ্ছে। তীরটা ছুটে চলে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই হতভম্ব মাওলানা সামনে ডাক্তারের হাত ধরে টানতে টানতে কেবিনে ঢুকে গেল। মাওলানা বললেন, কাজটা কি ঠিক হয়েছে? রশিদ সাহেব বললেন, যদি আমার মতামত জানতে চান তাহলে বলবো, কাজ উত্তম হয়েছে। এখন আপনি নিশ্চিত বোধে আল্লাহ পাককে ডাকতে পারেন। তীর্থরা বহে কাছে, তার কাছে মনে হচ্ছে সে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। আসাব বলল, আপনি ঘাবড়াবেন না, মহিলার হাত ধরুন, ডেলিভারি নর্মাল হবে। আমার ফুটন্ত পানির দরকার, ব্লেড দরকার, সুতা দরকার। ব্লেড দিয়ে কি করবে? বাচ্চার নাড়ি কাটতে হবে না? আফিয়া হাঁপাতে হাঁপাতে বললেন, আপনি কি ডাক্তার? আশরাফ বলল, আমি ডাক্তার, এবং খুব ভালো ডাক্তার। গাইনি আমার বিষয় না, তারপরে কোনো সমস্যা নেই, আপনাকে যা করতে বলবো করবেন, আমাকে সাহায্য করবেন। কিছুক্ষণের মধ্যেই বড় চাপ
আসবে তার জন্য প্রস্তুত হন। যখন নিঃশ্বাস চেপে রাখতে বলবো তখন নিঃশ্বাস চাপবেন। আপিয়া গোমরাতে গোমরাতে বলল, আমি পারবো না, আমি পারবো না। রশিদ মাওলানা কে বললেন, আপনি কি একটা ম্যাজিক দেখবেন? হতভম্ব মাওলানা বললেন, ম্যাজিক? পয়সা আর অদৃশ্য করার খেলা দেখাবো, মজা পাবেন। আপনার কি মাথাটা খারাপ? এখন ম্যাজিক দেখাবেন? মূল ম্যাজিক আল্লাহ পাক কিছুক্ষণের মধ্যে দেখাবেন। এখন আমারটা দেখুন। আমার ডান হাতে কি 5 টাকার একটা কয়েন না? কয়েনটা এখন নিলাম বাম হাতে। এখন দেখুন বাম হাত শূন্য, ডান হাতও শূন্য। বলুন কয়েনটা কোথায়? জাহান্নামে। খারাপ বলেননি। ফ্রম হেয়ার টু এন্টার্নিটি। তিনটা দরজা খুলে বলল, ফুটন্ত পানি লাগবে, বেলেট লাগবে, সুতা লাগবে, কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হবে। মাওলানা তাকিয়ে আছে, মনে হচ্ছে তিরটার কথা বুঝতে পারছে না। তিরটা তাকে কঠিন ধমক দিল, হাদার মতো দাঁড়িয়ে আছেন কেন? ব্যবস্থা করুন। সেলুন কারের বাতি নেবানো, সেলুন কারের বাতি জ্বলা নেবার খেলা চলতে, এই বাতি জ্বলতে এই নেই। সেলুন কারের যাত্রীরা আজকে অস্থির। সবচেয়ে ভয় পেয়েছে যমুনা এবং তার স্বামী। যতবার বাতি নিভিয়ে নিভতে ততবার তে আতঙ্কে অস্থির হয়ে স্বামীকে জড়িয়ে ধরতে। ভয় ভয় সংক্রামক। যমুনা আতঙ্ক ছড়িয়ে পড়তে সবার মধ্যে। বজরুলের কর্মকাণ্ড সবাইকে ঘাবড়ে দিতে। তার মেন্টাল ব্রেকডাউনের মতো হয়েছে। যেসব কথাবার্তা বলতে তার কোনো অর্থই বোঝা যাচ্ছে না। তবে মাঝে মাঝে যখন বলতে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে, তখন সবাই আটকে উঠতে। মেরে ফেলবে বাক্যের অর্থ না বোঝার কিছু না। খায়ের সাহেবের মন্ত্রিত্ব নেই, এই খবর এখন সবাই জানে। মূল আতঙ্ক এখানেই। খায়ের সাহেব পুত্র প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনকে টেলিফোন করতেন। আশ্চর্যের ব্যাপার, হেলাল টেলিফোন ধরতেন এবং ধরেই বলতেন, আপনার ব্যাপারটা শুনেছি, ভেরি স্যাড। দলের মধ্যে কাজ বাগানির লোক হয়েছে বেশি, এরাই কাজটা করেছে। আপনি একজন সিনসিয়াস ওয়ার্কার্স। দলের জন্য আপনার স্যাক্রিফাইস আছে। আমার দৃঢ় বিশ্বাস সবাই একদিন ভুল বুঝতে পারবে। আবুল খায়ের বললেন, আমি এখন এক বিপদে আছি, তুমি কাউকে বলে কিছু করতে পারবে? হেলাল উদ্দিন বললেন, কি বিপদ? আবুল খায়ের বিপদটা মোটামুটি গুছিয়েই বললেন। বাতি জ্বালানো নিবানো অংশ বাদ দিলেন না। হেলাল উদ্দিন বললেন, কি সর্বনাশ, এদের এটিটিউড মোটেই ভালো মনে হচ্ছে না। আবুল খায়ের বললেন, আমারও ভালো মনে হচ্ছে না। হেলাল উদ্দিন বললেন, আমাদের এটা কি সব শেষের কামরা? হ্যাঁ। বলেন কি? আরো বিপদ? আরো বিপদ কেন? হেলাল উদ্দিন বললেন, বসগুলো বগিটা খুলে দিতে পারে, মূল ট্রেন থেকে আলাদা করে দিতে পারে। পরে যখন ইনভেস্টিগেশন হবে তখন বলবে অ্যাক্সিডেন্ট, আপনি খুলে গেছে। তুমি তো আরো ভয় ধরিয়ে দিলে। খায়ের ভাই, এটাই বাস্তবতা। শুনছিলেন হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস। এখন করব কি? ওই পার্টির কাউকে টাকা পয়সা দিয়ে হাত করতে হবে। বিপদ থেকে উদ্ধারের একটাই পথ। তুমি রেলের কাউকে কিছু বলতে পারো না? আচ্ছা, দেখি কি করতে পারি।
আপনাকে জানাবো। 10 মিনিট পর আমি টেলিফোন করি। হেলাল উদ্দিন বললেন, আপনাকে কষ্ট করতে হবে না, আমি জানাবো। আবুল খায়ের চাপা নিঃশ্বাস ফেললেন। তিনি নিশ্চিত হেলাল উদ্দিন আজ টেলিফোন করবে না, নিজের মোবাইলও অফ করে রেখে দেবে। হেলালকে দোষ দিয়ে লাভ নেই, তিনি নিজে অসংখ্যবার এই কাজ করেছেন, অন্যদের করতে দোষ কি? মহা বিপদে পড়ে কতবার লোকজন তাকে টেলিফোন করেছে, তিনি বলেছে দেখি কি করা যায়, কিছু করতে পারলে জানাবো, আমাকে টেলিফোন করার দরকার নেই বলে লাইন কেটে দিয়েছেন। ব্যান্ড দলের পরিচালকের নাম কাউসার, নিজের নাম লেখে ইংরেজি বাংলা মিশিয়ে কাউসার নামের অর্থ জিজ্ঞেস করলে বলে গরু সার, অর্থাৎ গোবর। কাউসার ডাকতে যদি সমস্যা হয় আমাকে গোবর ডাকতে পারেন, গোবর ভাইয়া ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কাউসারের রদবদ তার ব্যান্ডের লোক যেমন মোহিত, বাইরের লোকও মোহিত। এই মুহূর্তে তার মধ্যে রদবদের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সে গদ গদ বাথরুমে যাচ্ছে, টেনশনে তার পেট নেমে গেছে। কাউসার আবুল খায়ের দিকে এগিয়ে এলো। খায়ের সাহেব বললেন, কিছু বলবে? কাউসার বলল, বিনা কারণে আমরা ক্যাসালের মধ্যে পড়েছি, আমরা ঠিক করেছি সামনে স্টেশনে নেমে যাব, সঙ্গে অনেক টাকার ইনস্ট্রুমেন্ট, নষ্ট হলে পথে বসবো। খায়ের সাহেব বললেন, সামনে স্টেশনে নামবে কিভাবে? ট্রেন তো আর কোথাও থামবে না, ময়মনসিংহ থামবে। তাহলে স্যার আমরা ট্রেন থামিয়ে নেমে পড়বো। জঙ্গলের মধ্যে কোথায় নামবে? ভাওয়ালের জঙ্গল। কাউসার বলল, ভাওয়ালের জঙ্গলেই নামবো। আপনি তো এখন কোনো প্রোটেকশন দিতে পারবেন না, কোনো ভরসা থাক, কোন ভরসায় থাকবো? যমুনার স্বামী ফয়সাল বলল, আমি কাউসার সাহেবের সঙ্গে একমত, আমার মতে আমাদের সবারই নেমে যাওয়া উচিত। খায়ের সাহেব বললেন, জঙ্গলে নেমে যে আরো বড় বিপদে পড়বে না? কে বলল? সুরমা রাগী গলায় বললেন, বোকার মতো কথা বলবে না, জঙ্গলে কিতে বিপদ? জঙ্গলে কি সিংহ আছে যে আমাদের খেয়ে ফেলবে? কাউসার বলল, তাহলে ডিসিশন কি হলো? আমরা ট্রেন থামাবো? খায়ের সাহেব কিছু বলার আগেই ফয়সাল বলল, অবশ্যই, এখন দেখা যাবে ট্রেন টেনেও ট্রেন থামানো যাবে না। টানতে টানতে ট্রেন ছিঁড়ে ফেললাম, ট্রেন থামলো না। ফয়সালের কথা শেষ হবার আগেই বাতি আবার নিভে গেল। কাউসার ট্রেন ধরে দুলে পড়লো। ঝাঁকুনি খেতে খেতে ট্রেনে থেমে গেল। অস্বাভাবিক দক্ষতায় কাউসার দলবল দিয়ে নেমে পড়লো। ফয়সাল নামলো যমুনাকে দিয়ে। সুরমা স্বামীর হাত ধরে কিছুক্ষণ টানাটানি করে নিদেহ ঝাঁপ দিয়ে পরে পা মচকে ফেললেন ট্রেনের ভিতর। ছোটাছুটি, ব্যর্থতা, অনেকেই চিৎকার করতে, ডাকাত ডাকাত। রেল পুলিশ ঘন ঘন হুইসেল দিচ্ছে। ট্রেনের কয়েকটা কামরা থেকে টর্চের আলো দুপাশের জঙ্গলে ফেলা হচ্ছে। একদল যাত্রী চেঁচাচ্ছে, ওই যে জঙ্গলে ঢুকেছে, জঙ্গলে ঢুকে মেয়ে ছেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। রেল পুলিশ দুবার রাইফেলে ফাঁকা আওয়াজ করলো। রেল পুলিশের রাইফেলের গুলির আওয়াজের সঙ্গে নবজাত শিশুর কান্না মিশল। আসাম বাচ্চাকে
পা ধরে ঝুলিয়ে রেখেছে, বাচ্চা একেবারে ফুসফুস ভর্তি করে বাতাস দিচ্ছে এবং চিৎকার করে খাচ্ছে। অথবা চলে এলেও এই চিত্র প্রাণ ও শক্তিতে ভরপুর, সে তার উপস্থিতি সবাইকে জানান দেবে। চিত্রা বলল, ছেলে যাবে? আশরাফ বলল, ছেলেই হোক মেয়েই হোক, একটি শয়তানি যথেষ্ট। আহা, বলুন না ছেলে না মেয়ে? আশরাফ বলল, মেয়ে হয়েছে। চিত্রা দরজা খুলে বের হলো, আনন্দেতে ঝলমল করতে। মনে হলো সে তার জীবনে সবচেয়ে আনন্দের সংবাদটা দিচ্ছে। মাওলানা সাহেব, আপনার একটা পরীর মতো সুন্দর মেয়ে হয়েছে। মাওলানা কিছু বলার আগেই রশিদ উদ্দিন বললেন, অতি সুসংবাদ, নবী কারিম বলেছে যার প্রথম সন্তান কন্যা সে মহা সৌভাগ্যবান। আজান দেওয়া প্রয়োজন, মেয়েটার কানে আল্লাহর নাম ঢুকুক। মাওলানা বললেন, মেয়ের চেহারা দেখে তারপর আজান দিই। রশিদ উদ্দিন বললেন, আগে আজান তারপর চেহারা। মাওলানা আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিশুটিকে শাড়ি দিয়ে জড়িয়ে মায়ের বুকের কাছে দেওয়া হয়েছে। মা এই হাসছেন, এই কাঁদছেন। হঠাৎ তিনি চমকে উঠে বললেন, ডাক্তার আপনি না বললেন মেয়ে? এই তো ছেলে। আশরাফ হাঁটতে হাঁটতে বলল, একটু ঠাট্টা করলাম। আপনার ছেলের মা। আপনি থেকে তুমিতে নেমে এতে বললেন, ডাক্তার তুমি এত দুষ্টু কেন? মাওলানা আসল খবর মাওলানাকে আসল খবর দেওয়ার পর তিনি আনন্দে অভিভূত হয়ে রশিদ উদ্দিনকে জড়িয়ে ধরলেন। মনে হচ্ছে কন্যা সন্তানের আনা ভাগ্যের তার প্রয়োজন নেই, তার জন্য ছেলেই যথেষ্ট। ট্রেন চলতে শুরু করেছে। সেলুন কারের বাতি এতে আবুল খায়ের সাহেব একে বসে আছেন, তাকে ফেলে সবাই নেমে গেছে। এই ধাক্কা থেকে তিনি এখনো মুক্ত হতে পারছেন না। তিনি সিগারেট ধরিয়েছেন, গলার টক ভাবটা চলে গেছে। সিগারেট টানতে তার খারাপ লাগছে না। ব্লাডি মেরি একটা খেলে মন্দ হতো না স্যার। আবুল খায়ের চমকে তাকালো। তার ভিতরে সবুজ দাঁড়িয়ে তার কান ধরে ওঠবট করাতেই নাটকের শুরু। তার সবাই কই? দেবে গেছে। কই দেবে গেছে? জঙ্গলে। কেন স্যার? খায়ের সাহেব স্বাভাবিক গলায় বললেন, তোমরা একজনকে মেরে আধমরা করেছো, নেংটো করে পাঠিয়েছো, এতে সবাই গেছে বোর্ডকে। তবু দুঃখিত গলায় বলল, কাজটা ঘটেছে বোচা ভাইয়ের কারণে। উনি ইউনিয়ন সেক্রেটারি। আমি ওনার হাতে পায়ে ধরতে বাকি রাখতে। বোচা সাহেব এখনকার পরিকল্পনা কি? বোচা সাহেবের এখনকার পরিকল্পনা কি? কোনো পরিকল্পনা নাই তার। মোতাবাই আপনার সঙ্গে দেখা করবেন, ক্ষমা চাবে। তাকে নিয়ে আসি তার, আপনাকে চা দেবো, চা খাবেন? খাবো। ডিনার কখন দেবো স্যার? ভেবে দেখি।